আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 39 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে তোমার মা বিয়ের আগে অন্য এক পুরুষকে ভালোবাসতো, কিন্তু তার পরিবার আমার সাথে বিয়ে দিয়ে দিল। হয়তো তখন আমার ভালো চাকরি ছিল, তাই তোমার মায়ের আত্মসম্মান ছিল প্রখর, সাথে রাগ জেদ। সেজন্য যে রাগ করে বাড়ি ছাড়লো, পরে আর কখনো বাপের বাড়িতে পা রাখেনি, আমাকেও যোগাযোগ রাখতে দেয়নি। তোমার মায়ের কথা ভেবে আমিও মেনে নিয়েছিলাম। যদিও তোমার নানা নানি বেঁচে থাকতে আমি লুকিয়ে তাদের খোঁজ খবর নিতাম। ধীরে ধীরে আমাকে নতুন করে ভালোবাসতে শিখলো। তারপর আমাদের কুলজুড়ে তুমি এলে। তোমার মায়ের খুব ইচ্ছে ছিল তার একটা ছেলে হোক। তার মানে এই নয় যে তোমাকে ভালোবাসে না। ছোটবেলায় কখনো দেখেছো তোমার সাথে খারাপ ব্যবহার করতে? তোমাকে কিন্তু অনেক যত্নে আগলে রেখেছিল। সেই তো থাকতো তোমার কাছে। বাবাকে তাকে নিয়ে বলতে দেখে বিরক্ত হয়ে বলে উঠলো নিশাত, আমার কথা ছাড়ো আব্বু, আর পরের কথা বলো। নোমান সাহেব আলতো হেসে পুনরায় বলতে শুরু করলেন, খুব খুশি ছিল তোমাকে পেয়ে। পরবর্তীতে ছেলে সন্তান আসবে, কিন্তু আল্লাহ বোধহয় তা চায়নি। তোমার মায়ের কিছু সমস্যার কারণে দ্বিতীয়বার সন্তান নিতে পারেনি, এই জন্য নিজেকে নিয়ে হতাশ ছিল। তবুও আমাদের দুজনের জন্য সেই কষ্ট ভুলে গেল। ভালোই ছিলাম শহরে, আমার একটা চাকরি ছিল, সাথে তোমরা। এই যে বাড়িটা দেখছো, এটা শুরু করেছিলাম যাতে রিটায়ারমেন্টের পর তোমার আম্মুকে নিয়ে গ্রামে থাকতে পারি। কিন্তু বাড়িটা শেষ করার পূর্বে আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে সব এলোমেলো হয়ে গেল। এতে তোমার আম্মুও ভেঙে পড়েছিল। স্বামী সন্তানকে কিভাবে আগলে রাখবে বুঝে উঠতে পারেনি। ওসব তোমার মায়ের উপর খুব প্রভাব ফেলেছিল। পড়াশোনাটাও শেষ করতে পারেনি যে সে কোনো জব করবে। এতে যেন নিজেকে আরো অযোগ্য মনে করতে শুরু করলো। এই ছোট বাড়িটা ছাড়া আমাদের আর কি আছে বলো আম্মু? তুমি ভাবো তোমার মায়ের তোমাকে নিয়ে কষ্ট হয় না? কিন্তু জানো, তোমাকে সামান্য পড়ানোর জন্য যখন বিয়ে দিলাম তখন আমার উপর রেগেছিল। তখন নিজেকে দোষী মনে করেছিল। ভেবেছিল তিনি মা হয়েও মেয়ের দায়িত্ব নিতে পারেননি, অন্যর হাতে সঁপে দিয়েছে এই মেয়ের সেই দায়িত্ব। এসব তোমার আম্মুকে কষ্ট দিয়েছে। এমন ছোট ছোট কষ্ট, ব্যথা না পাওয়া অনেক জিনিস তোমার আম্মুকে একটা পাথর তৈরি করে তুলেছে। সে চেয়েও যেন আজকাল নিজেকে আর প্রকাশ করতে পারে না। মুখ দিয়ে সবসময় তেতো তেতো বলি আওড়ায়, আমার সাথেও বলেন। কিন্তু কখনো দেখেছো অন্যরা আমাদের নিয়ে কিছু বললে তোমার আম্মু তাদের ছেড়ে দিয়েছে? বা ভাবো, তোমার মা যদি সত্যিই ভালোবাসতে না জানতো, তাহলে তোমার অক্ষম বাবার সাথে এতগুলো দিন কাটিয়ে দিতে পারতো শুধুমাত্র তার দেখভাল করার জন্য। এসব তুমি হয়তো বুঝবে না আম্মু, যখন আরো বড় হবে তখন বুঝবে। তোমার মায়ের মতো এমন অনেক মানুষ আছে যারা বুঝেও নিজেকে আটকাতে পারে না, কষ্ট দিয়ে ফেলে অন্যকে, বা নিজেকে বা নিজের অনুভূতি ফুটিয়ে তুলতে পারে না। তাই আম্মুর কথায় কখনো কষ্ট পেও না আম্মু। তোমার আম্মু মানুষটা খারাপ নয়, আর আমার থেকে তোমাকে কমও ভালোবাসে না। শুধুমাত্র পরিস্থিতির শিকার মাত্র তোমার আম্মু। আমি এত বুঝাই, অথচ তা যেন তোমার মায়ের উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। বলে থামলেন নোমান সাহেব। বাবার এত এত কথা শুনে নিশাতের চোখ যেন আরো কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। তা দেখে নোমান সাহেব মেয়ের চোখের জল মুছে দিয়ে বলে উঠলো, এভাবে কাঁদেন আম্মু, আব্বু কষ্ট পাইতো। আর যাই হোক, মায়ের সাথে বা অন্য কারোর সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলবে না, ঠিক আছে? নিশাত সম্মতিতে মাথা নাড়ালো। পুনরায় চুপচাপ খেতে শুরু করলো। খাওয়া প্রায় শেষের দিকে তখন ওই পেছন থেকে একটা পুরুষালী স্বর ভেসে এলো, আব্বু। কোনো ছেলের মুখে আব্বু ডাক শুনে নিশাত আর নোমান সাহেব দুজনেই দরজার পানে তাকালো। রায়ান দাঁড়িয়ে আছে দরজায়। দুজনেই অবাক হলো এত রাতে রায়ানকে দেখে। মেয়ে জামাইকে এমন আলাদা আলাদা আসতে দেখে নোমান সাহেব শিওর হলেন এই দুটোর মাঝে কিছু হয়েছে। আবার ছেলেটার মুখে প্রথম বাবা ডাক শুনে আনন্দও পেলেন। খুশি হয়ে ডেকে উঠলেন, দরজায় দাঁড়িয়ে থাকতে নেই, ভেতরে এসো বাবা। রায়ানকে আসতে দেখে নিশাত চোখ সরিয়ে নিল। সেদিকে একবার দেখে রায়ান হেঁটে শ্বশুরের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে নতমস্তকে বলল, কেমন আছেন আব্বু? নোমান সাহেব খুশি হয়ে বলল, আব্বু আর আম্মুর মুখ একসাথে দেখতে পেলে কোনো বাবাই কি খারাপ থাকে বলো? আমি তো ভীষণ খুশি। তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? এত রাতে আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? শ্বশুরের থেকে একসাথে এত প্রশ্ন পেয়ে বুঝলো বউটা তার কাছ থেকে এত কথা বলা শিখেছে। আলতো হেসে জবাব দিল, ভালো আছে সবাই, আসতে কোনো সমস্যা হয়নি। এসে বিরক্ত করলাম না তো? নোমান সাহেব বলল, না না, বিরক্ত কেন করবে, বসো বাবা। রায়ান বসলো না। নিশাতের খাওয়া প্রায় শেষ, তাই দেখে রায়ান বলে উঠলো, আমি কি নিশাতকে একটু বাইরে নিয়ে যেতে পারি আব্বু? নোমান সাহেব হয়তো বুঝলেন কিছু, তাই হাসি মুখে সম্মতি জানালেন। রায়ানকে এত রাতে এখানে উপস্থিত হতে দেখে আর এখানে বাইরে নিয়ে যেতে চাই শুনে নিশাত একটু ঘাবড়ে গেল। এই লোক এত রাতে এখানে এসেছে কেন? না বলে এসেছে বলে কি রেগে গেছে? কিন্তু শ্বশুর শাশুড়িকে তো বলে তাদের অনুমতি নিয়ে এসেছিল। আবার রায়ানকে দেখতে পেয়ে এতক্ষণ ভুলে থাকা সেই দৃশ্যটাও মনে পড়ে গেল। উৎকণ্ঠা, ভয়, কষ্ট সব যেন একত্রে নিশাতকে ঘিরে ধরলো। এর মাঝে রায়ানের স্বর ভেসে এলো, নিশাত একটু বাইরে এসো। নিশাত শোনার পরেও চুপ করে বসে রইল। নিশাতের স্থির থাকা দেখে রায়ানের রাগ যেন বাড়লো, তবুও শ্বশুরের সামনে শান্ত থাকলো। লজ্জা বলে শ্বশুরের সামনে বউয়ের একটা হাত পাকড়াও করে আস্তে টেনে নিয়ে রুম থেকে বের হলো। নোমান বাবু মেয়ের জামাইয়ের যাওয়ার পানে তাকে স্ত্রীর উদ্দেশ্যে ডেকে বলে উঠলো, পূর্ণ এসব নিয়ে যাও, আর জামাই এসেছে দেখো তো, ছেলেটার খাওয়ার ব্যবস্থা করো দ্রুত। আর এদিকে টিনের গেট পেরিয়ে নিজে রেখে যাওয়া গাড়িটার কাছে এসে নিশাতের হাতটা ছেড়ে দিল। নিশাত তখনও নিশ্চুপ, শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো নীরবে। রায়ানের থেকে ছাড়া পেতেই ফুপিয়ে উঠলো। ভেবেছিল লোকটাকে নিজের কান্না দেখাবে না, কিন্তু আটকে রাখতে পারলো না। রায়ান ভেবেছিল মেয়েটাকে এনে একটা ধমক দিবে, কিন্তু ফুপানোর শব্দ পেয়ে রাগ পালিয়ে গেল এক মুহূর্তে। অশান্ত হয়ে উঠলো হৃদয়খানা। বউকে এক ঝটকায় বুকে টেনে নিয়ে শক্ত করে
করে আঁকড়ে ধরলো। স্বামীর বুকে জায়গা পেয়ে নিশাত এবার জোরে জোরে কেঁদে উঠলো। রায়ান এতে আরো অশান্ত হলো, বিচলিত স্বরে বলল, এই নিশাত এমন করে কাঁদছো কেন? থামো থামো চড়ুই পাখি, আরে বাবা থামো না। নিশাত থামলো না। রায়ান বউকে আরেকটু শক্ত করে ধরে নিচু কণ্ঠে বলল, আই এম সরি, আমার জন্যই কাঁদছো তাই না? প্লিজ কেঁদো না, থামো প্লিজ। নিশাত তাতেও থামলো না, যেন স্বামীর বুকে সব কষ্ট বিসর্জন দিতে চাইছে। রায়ান এবারও আর আটকালো না, শুধু সেভাবে ধরে তাকিয়ে রইল। নিশাত অনেকক্ষণ পর শান্ত হলো। হঠাৎ রায়ানের বুক থেকে সরে দূরে দাঁড়ালো। রায়ান নিজের খালি বুকটার পানে একবার তাকিয়ে বউয়ের পানে তাকালো, চোখ ছোট ছোট করে বলল, কি হলো, দূরে গেলে কেন? নিশাত তাকালো না রায়ানের পানে, অন্যদিকে তাকিয়ে সরে অভিমান মিশিয়ে ধরা সরে বলে উঠল, আপনার ওই বুকে অন্য মেয়ে মাথা রেখেছিল, ওই বিষয়ে বউকে কথা উঠাতে দেখে রায়ান নিজেও বলল, আর ওইটুকু দেখে স্বামীকে ভুল বুঝে চলে এলে? নিশাত বলল, ভুল কই বুঝলাম? বউয়ের থেকে জবাব পেয়ে রায়ান এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, তাহলে তুমি আমাকে ভুল বুঝোনি? নিশাতের রায়ানের পানে না তাকিয়ে হালকা অপাশে মাথা নাড়িয়ে না বুঝিয়ে প্রত্যুত্তরে জানালো, ভুল বুঝিনি, শুধু ওই মেয়েকে আপনার বুকে দেখে কষ্ট হয়েছিল, তাই ছুটে চলে এসেছিলাম। রায়ানের এবার ভ্রুর মাঝে দুটো ভাঁজের সৃষ্টি হলো। পুনরায় বলল, তাহলে বাপের বাড়ি এসেছো কেন? নিশাত বলল, আব্বু ফোন দিয়েছিল আমাকে দেখতে চাই, আর তখন বুঝতে পারিনি কি করব, তাই আব্বুর কাছে চলে এসেছি। রায়ান যেন হিসাব মেলাতে ব্যর্থ হলো, রেগে গেল কিছুটা। রেগেই বলল, যদি ভুল বুঝে চলেই না আসো তাহলে ডিভোর্স পেপার রেখে এসেছো কেন স্টুপিড? এমন বাক্য শুনে নিশাত আশ্চর্য হয়ে তাকালো রায়ানের পানে, সব যেন মাথার উপর দিয়ে গেল। অবাক হয়ে বলল, আমি কখন ডিভোর্স পেপার রেখে এলাম? নিশাতের প্রশ্ন শুনে যেন রায়ান সব বুঝতে সক্ষম হলো। বাবার মিথ্যা বলাতে রেগে যাবে নাকি বিরক্ত হবে বুঝলো না। ভালোভাবে বললেই সে এখানে চলে আসতো, মিথ্যা বলে তাকে টেনশন দেওয়ার কি দরকার ছিল? হতাশার শ্বাস ফেললো। তার পানে অবাক হয়ে তাকিয়ে থাকা নিশাতকে হাতের ইশারায় কাছে ডেকে বলল, কিছু না, বাদ দাও, কাছে আসো আগে। নিশাত নিজের জায়গা থেকে এক পা নড়লো না। এসব দেখে রায়ান তাতে দাঁত পিষলো। রেগে ধমকে বলল, কাছে আসতে বলেছি স্টুপিড। ধমক খেয়ে কিঞ্চিত কেঁপে উঠলো নিশাত, তবুও কাছে আসলো না, বরং পুনরায় কেঁদে উঠলো। এই মেয়ের যেন আজ কান্নার রোগে ধরেছে। রায়ান বউয়ের অবস্থা দেখে জোরে একটা শ্বাস নিয়ে নিশাতকে শান্ত করলো। জানতে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা কি করলে কাছে আসবে? দয়া করে এটা বলো না এই শার্ট এখন খুলে ফেলে দিতে, ভেতরে শ্বশুর শাশুড়ি আছে আমার। রায়ানের কথা শুনে নিশাত কান্না থামিয়ে দিল। নাক টানতে টানতে বলল, ভেতরে চলুন, এখন গোসল সেরে নিবেন। গোসল করতে রায়ানের সমস্যা নেই, এমনিতেই সে গোসল করতো, কিন্তু এখানে তো নিজের পোশাকও নেই। এই শার্ট আর বউ পরতে দিবে বলে মনে তো হয় না। ওসব পরে দেখে নেবে ভেবে ভাবনা স্থগিত রাখলো। এখনো যে রাগ বা অভিমান কমেনি বউয়েরটা ঠিক বুঝলো রায়ান, কিন্তু কি করবে এখন? এক আঙুলের সাহায্যে নিজের কপালে হালকা স্লাইড করলো, নিচু হয়ে কিছু ভাবলো। নিশাত ভেতরে যাওয়ার জন্য হাঁটা দিবে তখন ওই রায়ান ডেকে উঠলো, চড়ুই পাখি 1 মিনিট দাঁড়াও। ডাক শুনে নিশাত থেমে রায়ানের পানে তাকালো। রায়ান ঘুরে নিচু হয়ে গাড়ি জানালা দিয়ে হাত বাড়িয়ে একটা জিনিস বের করে আনলো, নিশাতের সামনে এগিয়ে ধরলো। নিশাত তা দেখে ভ্রুকুচকে তাকালো। রায়ানের হাতে একটা ফুল ধরা, তাও কাগজের ফুল। মনে প্রশ্ন জাগলো, কি করতে চাইছে এই লোক? রায়ান যা করতে চাইছে তা করতে বোধহয় একটু অস্বস্তি হচ্ছে তার। সে এখানে এসেছে আরো অনেক আগে, যে বেগে গাড়ি ছুটিয়েছিল তাতে দ্রুত আসারই কথা। তারপর এখানে এসে অনেকক্ষণ গাড়ির ভেতরে বসেছিল, বসে বসে ভেবেছিল এসে তো পড়েছে, কিন্তু এখন কি করবে? ভেতরে প্রবেশ করলে সবাই বুঝে যাবে এদের মাঝে ঝামেলা হয়েছে, আবার না গেলেও বউয়ের নাগাল পাবে না। তার তো জবাব চাই ওই মেয়ের থেকে, কয়েকটা ধমকও দিবে। এসবের জন্য তো ভেতরে যেতেই হবে, আর এতদূর যখন এসেই পড়েছে তখন বউ না নিয়ে এসে ফিরবে না, এই ভেবে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করেছিল। আর যতক্ষণ ধরে এসব ভেবেছিল ততক্ষণে আনমনে এই ফুলটা সে তৈরি করেছিল, তাও বউয়ের দেয়া ডিভোর্স পেপার দিয়ে। রেগে তো ভেবেছিল ছিঁড়ে ফেলে দিবে এই পেপারটা, কিন্তু ফেলে দেয়নি। আর এই ফুল বানানো শিখেছিল আবিদের থেকে, যা আজও স্মরণে আছে। তাই কখন কিভাবে বানিয়ে ফেলেছে বুঝতেই পারেনি। ভেতরে যাওয়ার আগে ফুলটা গাড়িতেই রেখে গিয়েছিল। নিজের ভাবনা স্থগিত রেখে গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠলো, আমি জানি মুস্কানের কাজে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু ও যা বলেছিল সব মিথ্যা। আমি তোমাকে আগেই বলেছিলাম ওই মেয়ে আমার সাথে কোনো সম্পর্ক নেই, আর কথা দিচ্ছি কখনো কোনো মেয়ে আমাদের মাঝে আসবে না চড়ুই পাখি। শুরুর কথাগুলো নিশাত জানে, তাই তো ওই মেয়েকে স্বামীর সাথে দেখে ভুল বুঝেনি স্বামীকে, শুধু অনেক কষ্ট লেগেছিল তখন। কষ্ট লাগাটাও স্বাভাবিক, কিন্তু আজকে বলা রায়ানের শেষের কথাটা শুনে হৃদয় যেন শান্ত হয়ে গেল, মন ছুঁয়ে গেল। কিন্তু এসব কথা মুখে বললেই হয়? এভাবে একটা কাগজের ফুল ধরে রাখার কি আছে? প্রশ্নটা করেই ফেললো নিশাত। আমি জানি, কিন্তু এভাবে ফুল এগিয়ে ধরছেন কেন? রায়ান কি এমন প্রশ্ন পেয়ে ঘাবড়ে গেল? একবার ভাবলো ফুলটা সরিয়ে নিবে, আবার কি মনে করে সরালো না। বউয়ের মন ভাঙাতে হঠাৎ ওই গম্ভীর স্বল্পভাষী ছেলেটা একটু হাঁটু ভেঙে বসে পড়লো বউয়ের সামনেই। স্বামীর এমন কাজে নিশাত অবাকের শীর্ষে পৌঁছে গেল যেন। তাকে আরো অবাক করে দিতে রায়ান আকস্মাৎ শান্ত শীতল কণ্ঠে বলল, উইল ইউ বি দ্য মাদার অফ মাই ফিউচার টুইন্স? নিশাতের যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো। এই খাটাস ডাক্তার কি তাকে প্রপোজ করলো? কিন্তু এমন অদ্ভুত প্রপোজ কে দেয়? নিশাতের চোখ দুটো গুলগুল আকার ধারণ করলো, হাত উঁচিয়ে চোখ দুটো পরিষ্কার করে আবারও তাকালো সামনে।
কিন্তু না, সে ঠিকই দেখছে। অবাক হয়ে বলল, আপনি কি আমাকে প্রপোজ করলেন মাত্র? বউ যে আশ্চর্যের ঠেলায় নিজের মাঝে নেই তা ভালোই বুঝলো রায়ান। তার নিজেরও তো কেমন কেমন লাগছে। সে কি কখনো ভেবেছিল যে এইভাবে কাউকে প্রপোজ করবে? তার বন্দুক এটা দেখলেও নিশ্চিত উষ্টা খেত। নিজের ভাবনার আর কাজে কিঞ্চিত ঠোঁট বাঁকালো রায়ান। দ্বিধা বলে মাথা নেড়ে সাইজা নিয়ে উচ্চারণ করলো, হ্যাঁ করছি প্রপোজ। আপনি অ্যাকসেপ্ট করেছেন তো মিসেস? নিশাত তো এখন যেন হাওয়ায় ভাসছে। সে কি স্বপ্নেও কখনো এমন স্বপ্ন দেখেছিল যে তার স্বামী তাকে এভাবে প্রপোজ করবে? হুম, কখনো ভাবেনি, মাথাতেই আনেনি। এমন অকল্পনীয় কাজ ঘটালে নিশ্চয়ই মানুষ খুশিতে উঠবে। নিশাতেরও সেম অবস্থা হয়েছে। এমন প্রস্তাবে কিছুটা লজ্জা পেল। লাজুক হেসে স্বামীর হাতে থেকে ফুলটা নিয়ে নিল। দিকে তাকিয়ে জবাবে বলে উঠল, কাগজের এই পদ্মফুল আপনি বানিয়েছেন? রায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাত পুনরায় জবাব দিল, আপনার এই ফুলটা পছন্দ হয়েছে, কিন্তু আপনার প্রপোজাল নয়।